সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এনসিপির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। ভারত পাকিস্তান সংঘাতে বাড়ছে উদ্বেগ, সংকট সরকারের ভূমিকা, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু আসি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা নেতারা আন্দোলন করছে। আজকে শাহবাগে তারা অবস্থান করছে, আগামীকালও তারা বলছে যে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সরকার এই বিষয়টি হয়তো সিদ্ধান্ত জানাবে। আপনি রাজনীতি করেন, এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে নিষিদ্ধের সময় এসেছে? জি জি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কি সময় এসেছে? মানে সময় নতুন করে আসবে কেন? আমি তো মনে করি, ধরেন গত 15-16 বছর ধরে তারা যে অপরাধ করেছে এবং সবশেষে পতনের আগে তারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, সব মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার মতো কাজ করেছে, অপরাধ করেছে। এখন সরকার তখন করেনি, এখন করবে, কারণ তখন সময় হয়নি, এখন সময় হয়েছে, এটা কোনো কথা নয়। করলে তারা তখনই করতে পারত, করলে তারা হয়তো এখনও করতে পারে। আমি আপনাদের স্টুডিওতে ঢুকবার আগে বাইরে দেখলাম যে অ্যাটর্নি জেনারেলের কথা আপনাদের স্ক্রলে আসছে। উনি বলেছেন 1974 সালে একটা আইন দিয়ে, যেটা আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই আইন দিয়েই এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। তো তার যদি তাহলে করেন এখন অ্যাটর্নি জেনারেল বলবেন একটা, ঘটবে আর একটা, তাই কি? এর আগে কিন্তু হতে দেখেছিলাম যে অ্যাটর্নি জেনারেল বলেছেন একটা, আইন উপদেষ্টা বলেছেন আর একটা। আবার আমাদের প্রধান উপদেষ্টা তো লাগাতারভাবে শুরু থেকে বলেই যাচ্ছেন উনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবেন। তাহলে আবার সেখানে ব্যান করবার কথা আসবে কেন? আমি জানি অন্তর্ভুক্তিমূলক মানে উনি কী বোঝাতে চেয়েছেন। আমি মনে করি যে এখন এটা আসার সময় নয়। আর ছাত্ররা যে বিক্ষোভ করছে এখন, এটা নিয়েও কি বলবো, ধরেন এরা তো এতদিন ধরে আছেই। এখন প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে যেতে পেরেছেন, সেই কারণে তারা যে আন্দোলনটা শুরু করলো, দুটোর সাথে রিলেট করলো কেমনি, একটা হতে পারে বিক্ষোভ দমন এই দাবি নিয়ে সামনে আসলো। কিন্তু তাদের তো এটাও বলবার কথা, আব্দুল হামিদ সাহেব দেশের বাইরে গেলেন কিভাবে? একজন রাষ্ট্রপতি ছিলেন, কারণ সাধারণ লোক হলে তো একটা কথা ছিল, উনি ঘর থেকে বেরোন কটার সময়, কোথায় যান, কখন ফেরেন, সমস্ত কিছু গোয়েন্দাদের লক্ষ্য দর্পণে থাকবার কথা। তো উনি রাত 3টার সময় বেরোলেন, বেরিয়ে এয়ারপোর্টে গেলেন, ইমিগ্রেশন পার হলেন, প্লেনে চড়লেন, দেশ থেকে চলে গেলেন, টেরই পেল না কেউ। এটা তো হতে পারে না। এবং এখন যেরকম করে সরকার বলছে যে যারা যারা দায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেব, আমি তো বলবো সরকার নিজেই দায়ী। ওখানে একজন অফিসার, একজন ইন্সপেক্টর বা দায়িত্বশীল যে অফিসার ছিলেন, তাদেরকে আপনি তাকে যে ধরবেন, একেবারেই কোনো রকম ইঙ্গিত ছাড়া কি এটা হয়েছে? দেখেন, আওয়ামী লীগ আমলে এই 10-15 বছরও তো আমি রাজনীতি করেছি এবং বিরোধিতা করেছি। এমন কোনো বার নাই যখন আমি বাইরে যাবার চেষ্টা করেছি, আমার প্রচণ্ড অসুস্থ অবস্থায়ও যাওয়ার সময় আমাকে গেটে ইন্টারসেপ্ট করা হয়নি। অনেকক্ষণ বসিয়ে রাখে, একদম ফ্লাইট ছাড়বার আগের মুহূর্তে হয়তো ছাড় দেয়। এর মধ্যে যতগুলো এজেন্সি আছে, গভর্নমেন্টের কনসার্ন যতগুলো অথরিটি আছে, সব জায়গাতে তারা খবর দেয়, ভেরিফাই করে। আমার কাছে জিজ্ঞেস করেছে, আপনার কাছে আপনি যে চিকিৎসার জন্য যাবেন, কোনো মেডিকেল সার্টিফিকেট আছে? সার্টিফিকেট দেখাতে হয়েছে। আপনি বাইরে যেতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো সার্টিফিকেট আছে? আমাকে সার্টিফিকেট দেখাতে হয়েছে। তারপরেও বসিয়ে রেখেছে। তো এইখানে কিছুই করতে হলো না, জানলো না এবং চলে গেলেন উনি। তারপরে এদের সবার চৈতন্যদয় হলো এবং সেইটা দেখে আমরা মনে করলাম এখন আওয়ামী লীগকে ব্যান না করলে উপায় নেই। এই দুটো রিলেটেড হয় না। আমি মনে করি দাবি এটাকে কেন্দ্র করে তারা তুলেছেন, কিন্তু একই সাথে এটা বলা দরকার
এইটা নিয়ে সরকার পক্ষ যে গড়িবসি করেছে, সরকার পক্ষ যে এখনও তালবাহানা করে, এগুলোই সমস্যাটা বাড়িয়ে দিয়েছে। এগুলো সম্পর্কে তাদের সজাগ থাকা দরকার। একটা দল বিক্ষোভ করছে, সেই দলের মধ্যে সরকারের উপদেষ্টা আছে, তো এটা কীরকম করে হচ্ছে? তার ফলে আমার মনে হয় যে এই জন্যে আন্দোলনগুলো প্রপার প্লেসে যায় না, সময় মতো সেটা যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে পারে না। হয়তো মানুষও কিছুদিন খুব সমর্থন থাকবার পরে একভাবে উদাসীন হয়ে যায়। এখন এই ঘটনাটা ঘটছে, সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া আছে, কিন্তু তারপরেও প্রথম দিকে যেরকম ছিল সেই রকম প্রতিক্রিয়া নেই। জি, ধন্যবাদ। আমি একটু কমরেড রুহিনুসুল প্রিন্স আপনার মন্তব্য জানতে চাই। আওয়ামী লীগকে দেখেছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা জামাতকে নিষিদ্ধ করেছে, এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো, আসলে কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, এইটা তো ঠিক যে আওয়ামী লীগ, আমি অতীত বাদ দিলাম, বিশেষ করে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, এরপরে তো যদি বলি, এবং তারপরে এই পর্যন্ত যে ভূমিকাগুলো দেখা যায়, তার কোনো নৈতিক অধিকারই তো থাকার কথা না রাজনীতি করার এই দেশে। এটাই তো একটা বাস্তব চেহারা। তো এই ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। এবং আগে যে কাজটা করা দরকার, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত যারা করলো, তাদের সাথে যারা জড়িত, নেপথ্যের নায়ক যারা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এবং সে দৃশ্যমান কাজ হোক। হচ্ছে না আমি তা বলছি না, দৃশ্যমান আনার পরে আইন অনেক কিছু আপনাকে বলে দেবে, সামনে নিয়ে আসবে কি করতে হবে না করতে হবে। সেই ধারাটাই প্রধান হওয়া দরকার বলে আমরা মনে করি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর কথা, যেহেতু আপনার কথার রেশ ধরে বলি, এটা মনে রাখতে হবে যে আমরা সাধারণভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি না, কিন্তু ৭১-এর যে ঘাতক চক্র, যারা যুদ্ধ অপরাধী চক্র, তাদের নিষিদ্ধ করার বিষয়টা এই কারণে দাঁড়ায়, যে কথাটা আমরা বহুবার বলেছি, যে মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে যখন পাকিস্তানি বাহিনী স্যারেন্ডার করে, তখন একটা ছিল পাকিস্তানি বাহিনীর সাথে তার অক্সিলারি ফোর্সও এই স্যারেন্ডারভুক্ত, রাজাকার আলবদর যারা ছিল এবং তার রাজনৈতিক শক্তি ছিল, সেই হিসাবে কিন্তু ওই দল নিষিদ্ধ অটো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সাধারণ বিষয়। কিন্তু মনে রাখা দরকার, আমরা যে যখন নিষিদ্ধ চাই বা নৈতিক অধিকার নাই যে কথা বলি, তার মানে তারা যে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক কাজ করেছে বা মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ করেছে, এই কারণেই তো এই কথাগুলো সামনে আসে। তো এইটা মোকাবেলার জন্যে হ্যাঁ তাদের আইনগত একটা দিক থাকবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা করা দরকার, রাজনৈতিকভাবে, সামাজিক, সাংস্কৃতিকভাবে তাদের মোকাবেলা করা দরকার। সেইটা না করলে যে লাভ হয় না, আপনি একটু আগে যে কথাটা বললেন, আমাদের উদাহরণ কিন্তু তা দেখা যায়, যে সেটা তো আমরা দেখছি। সুতরাং আসলে ওই কাজটাই করা প্রধান দরকার বলে মনে করি, যে তারা যে অপরাধগুলো সংগঠিত করলো তার বিচারের কাজটা, একই সাথে যেভাবে তারা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, এই প্রবণতা বন্ধের বিরুদ্ধে যদি আমরা আসলে একটা জাগরণ তৈরি করতে পারি এবং ওই কাজটা করতে পারি, তাহলে পারফেক্টলি করতে পারবো বলেই আমাদের কাছে মনে হয়। এই হচ্ছে মানে এই বিষয়ে আমার মূল কথা। একটু মান্না ভাইয়ের কথার সূত্র ধরে দু একটা কথা একটু না হলে পারছি না। মান্না ভাই আমার বিবেচনায় যথার্থই বলেছেন যে ঘটনা বলতে যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হলো, গণ অভ্যুত্থান আমরা সংগঠিত সবাই মিলেই তো করা হলো ওই পতিত শক্তি ছাড়া। তারপরে যত কাজ দ্রুততার সাথে, দৃঢ়তার সাথে করা দরকার ছিল, এই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এক একটা সময় কি কারণে হচ্ছে না, কি হচ্ছে না, সেটা তো একটা হিসাবের ব্যাপার। এইখানে এই যে কি বলে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে নিয়ে যে কথা, তা ওনার বিরুদ্ধে তাহলে নিষেধাজ্ঞা কেন থাকলো না? কথার কথা, যদি ওনাকে আমরা যাইতে না দেওয়ার থাকে, কিন্তু চলে গেল। এখন সরকার যদি বলে জানি না, এটা কেউ বিশ্বাস করবে? এটা কিছুই না, কথাটা আমি বলতে চাই নাই, কিন্তু মান্না ভাইয়ের কথা একটু প্রভুক্ত হয়ে বললাম। কয়েকদিন আগে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমি যাচ্ছিলাম, অনেকদিন পরে। আমরা তো আর বিদেশ টিদেশে ওরকম যাই না, আমাকেও তো কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল, জানো না ভাই? আমি বললাম যে কিরে ভাই, আপনারা কেন দাঁড় করে রাখছেন এইখানে? ও পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করেন কেন? তো বুঝছি তো কোথায় চাইছেন, তো এখানে চলেন আমি বসি, চাটা খাওয়ান, তারপর অনেকক্ষণ দাঁড় করায় থাকলেও কিচ্ছু করার নাই, কি করবেন?
এগুলো তো জানে না, তা তো হয় না। তা গেলাম নিশ্চয়ই কোত্থেকে আবার সিগন্যাল নিয়ে তারপরে ছেড়ে দিল। আমি বললাম যে এই যে ছাড়লেন বুঝছি, এই পুলিশদের সাথে আমাদের তো বদ্ধতা করে বলি যে আপনি ছাড়ছেন, দেখেন আমার নির্দেশ আসলে প্লেন থেকেও নামাই নিয়ে আসতে পারেন, ওটা জানি। ওইটা বলে যে স্যার কিছু মনে করেন না, আমি যেন মনে করি নাই, কারণ আমার প্লেন থেকেও নামাই নিয়ে আসতে পারেন আমরা বুঝি। তা আমরা তো এটা জানি যে সরকারের ইচ্ছা ছাড়া তো এগুলো হয় না, জানি না এগুলো তো বলে কোনো লাভ নেই। এই একটা বিষয়গুলো মনে রাখা দরকার, যে এই দায় কিন্তু তারা এড়াতে পারে না। কিন্তু আমি এই কথার সূত্র ধরে যে কথাটা বলে এই পর্বে শেষ করতে চাই, আমাদের দেশের সামনে এখন কিন্তু অনেকগুলো বড় বড় সমস্যা আছে। আমি খালি পয়েন্টটা তুলি, আমাদের যে গণতন্ত্রের অভিযাত্রার কথাটা আমরা বলি, তাতে দ্রুততম সময়ে যে নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, নাহলে কিন্তু আরও অনেক জটিল পরিস্থিতি হবে। সম্প্রতিকালে আমাদের করিডোর দেওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে, চট্টগ্রাম বন্দর এইটা দেওয়ার যে প্রক্রিয়া, এটা আগের আমলেই শুরু হয়েছিল, এবং সেইটাকে ধরে শুধু আরব আমিরাতের বিষয় না, ওইখানে তাদের সাথে শোনা যায় আমেরিকান নেভির যে সম্পর্ক, নানা ধরনের ভূরাজনৈতিক কারণে এইখানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির যে আগ্রাসন, সেই কাজে সরকার কি করছে সেই জায়গাটা আমরা সুনির্দিষ্টভাবে শুনতে চাই। কারণ ওই জায়গাটা যদি আমরা এখনো পর্যন্ত ডিল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন প্রশ্নবিদ্ধ হবে, আমরা এই 24-এর যে গণঅভ্যুত্থানের পরে যে গণতন্ত্র তো একটা বড় বিষয়, তার মধ্যে অন্ততপক্ষে নির্বাচনী গণতন্ত্রের যাত্রার মধ্য দিয়ে আমরা যে এই ধারাকে, গণতন্ত্রের ধারাকে অগ্রসর করার জায়গায় যেটা যেতে চাই, সেটা কিন্তু বিলম্ব হতে পারে, দীর্ঘায়িত হতে পারে। তাহলে সরকারকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি বিষয় দ্রুততার সাথে ভূমিকা নেওয়াটা জরুরি। এই কাজগুলো নেওয়া দরকার বলে আমরা মনে করি। এই না হলে যদি, কারণ অনেকেই বলে, এই যে রাস্তাঘাটে আমাদেরকে অনেকে বলে যে ভাই এর আগে হাসিনার আমলে আপনারা বক্তৃতা করে বলতেন, পরে দেখছি তাই। একটা ট্যাকটিস ছিল, সেই ট্যাকটিস কি, যে মূল যখন প্রধান এজেন্ডাগুলো আসে সেইটা যাতে জনগণের সামনে না যায়, অন্য অন্য এজেন্ডা তারা নিয়ে আসে। তো এখন যারা আন্দোলন করছে তারাও তো সরকার লোক, এটা আনছে কিনা তারা। আমরা বলি যে ভাই এটা আজকে আমাকে যখন বললো যে এখনো পর্যন্ত এটা ভালোভাবে খবর নেইনি, একটু দেখি সরকার কি করে। কিন্তু আমরা সরকারকে বলবো তার ওই যে করিডোর প্রশ্ন, চট্টগ্রাম বন্দর, নিউমরিং কন্টিনেন্টাল প্রশ্ন এবং আমাদের নির্বাচন প্রশ্ন, এইটা কোনোটাই যেন কোনোভাবে বাইপাস না হয়, কালবিলম্ব না হয়। এইটার সাথে অবশ্যই বিচার, এই কাজটা তো করতেই হবে। আহতদের সেদিন আমাদের কালকেই বোধ হয় একজন বিএনপির নেতার সাথে একটা আলোচনা সভায় ছিলাম, তিনি বলছিলেন যে আহতদের একটা সভায় তিনি গিয়েছিলেন, এবং সেইখানে আহত একজন এসে নাকি বলছে তার দুঃখের কথা, যে আমার চিকিৎসা হলো না, এখন এইটা যদি না হয় আমি আত্মহত্যা করবো। তো এই কথা কি আমরা শুনতে চাই? যে কোনো অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যে হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখন সে যদি একটা সবাই এই কথা বলে, তাহলে সরকার এই কাজটা গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়ে করছে না কেন? এই কাজগুলো সামগ্রিকভাবে সরকার করুক স্বচ্ছতার সাথে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আলোচনা আমরা ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে সরকার রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যে ফাটল ধরাতে চাইছে, এই কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি কি তাই মনে করছেন কিনা এই সময়? সরকার চেষ্টা করে বিরোধী দলের মধ্যে ঐক্যে ফাটল ধরাচ্ছে এরকম করে আমি বলবো না, এটা ওনারা ভালো বলতে পারবেন। আমার দলের মধ্যে তো ফাটল ধরাতে আসবে না। আমার দল নিয়ে ঐক্যের রাজনৈতিক দলগুলোর মাঝে যে আগের আওয়ামী লীগ আমলে যে একটি সরকার, না আমি সেটাও ওরকম দেখছি না। তবে সংস্কার নিয়ে বিতর্ক হচ্ছে, সেইটা এক এক রাজনৈতিক দল এক একভাবে দেখছে, এটা তো স্বাভাবিক। ধরেন প্রধানমন্ত্রী 2বারের বেশি ক্ষমতায় থাকা দরকার নেই, আমি মনে করছি আর নাই তো। উনি তো মনে করতে পারেন, কারণ উনি 3বার থাকলে অসুবিধা কি, 4বার থাকলেই অসুবিধা কি, যদি উনি ফিট থাকেন। এই বিতর্ক তো হতেই পারে, সেই বিতর্কে আমরা নাও মিলতে পারি। এটা বিভেদ তৈরি করবে না কি করবে জানি না। আমাদের এমনি বিভাজিত দেশ, বিভাজন সর্বত্র। এই সরকার পান থেকে চুন পর্যন্ত সমস্ত বিষয় সংস্কার করার জন্য দিয়েছেন। আমি বলি অ্যাটেম্পট হিসেবে যে এত বড়, যদি অত বড় যোগ্যতা থাকে খুবই ভালো, আমরা সবাই সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু যে এতটা দিন গেল, একটা ইস্যুতে সংস্কার হয়েছে, এটা সরকার বলুক, একটা ইস্যুতে। দেখেন এই যে বিচার বিভাগ নিয়ে আগে কত কথাবার্তা বলা হতো না, এখন কিন্তু বিচারকে নিয়ে এত সমালোচনা নেই। কেন? প্রধান বিচারপতি একজন ভালো লোক দেওয়া হয়েছে, যাকে লোকে
বিশ্বাস করে। এবং বিচার বিভাগ নিয়ে তখনই যে ছাত্ররা সব মিছিল করে গেল, আটকালো, কি করলো, বিচার বিভাগে এগুলো কিছু নাই। আচ্ছা, পুলিশ বিভাগে এরকম একটা লোক দিতে পারলে না কেন? সিভিল বিউরোক্রেসিতে লোক দিতে পারলে না কেন? যতগুলো কর্পোরেশন আছে ইম্পর্টেন্ট, মানে কোনো জায়গাতে কিছু করতে পারেননি তারা। এবং উপদেষ্টাগুলো যাদেরকে দিয়েছে ওনারাও যে বসে বসে কী করেন, সবার কথা বলবো না, কিন্তু অনেকের নামেও বলবার মতো বিষয় আছে। আমি সংস্কারকে এগুতে দেখছি না। এখন কি হয়েছে, সর্বশেষ প্রথম রাউন্ডের আলোচনা প্রায় শেষ হয়ে গেছে, 15 তারিখে শেষ হবে। ওনাদের সঙ্গে এখনও কথা হয়নি, হবে বলেছে 15 তারিখে দ্বিতীয় রাউন্ডে হবে। এই রাউন্ড শেষে যিনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, অনেক ব্যাপারে মত পার্থক্য আছে, আপনি একটু নিজেরা কথাবার্তা বলে ঠিক করেন। কেন ওনারা কথা বলতে পারলেন না? প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারতেন না? উনি ঐক্য কমিশনের চেয়ারম্যান হয়েছেন, উনি সংস্কার কমিশনের চেয়ারম্যান, ওনার তো সবার সাথে কথা বলা উচিত। উনি তো কারোর সাথে এসব নিয়ে কথা বলেন নাই। আরও মজার ব্যাপার কিংবা দুশ্চিন্তার ব্যাপার দেখেন, এখন দলগুলোর মধ্যে বড় আকারে বিভাজন দেখছেন কি নিয়ে? আগে বিচার, তারপরে নির্বাচন। এটা তো সংস্কারের কোনো ইস্যু নয়। আগে শাস্তি দিতে হবে, তারপরে বিচার, সংস্কারের ইস্যু নয়। আগে আওয়ামী লীগ ব্যান্ড করতে হবে, তারপরে বিচার, সংস্কার ইস্যু নয়। খেয়াল করে দেখেন, ওনারা যে 166টা পয়েন্ট দিয়েছেন তার মধ্যে এগুলো নাই। সংস্কার আমরা যেগুলো চেয়েছি সেগুলো নিয়েও বিভাজন আছে। আর এটা নিয়ে একটা বড় গ্রুপ 2-3টা দল মিলে বলছে এটা যদি না হয় তাহলে ভোট করতে দেবো না, ভোট হবে না। কীভাবে ভোট হয় আমরা দেখব। তো এখন আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা মেটাবেন কীভাবে? প্রফেসর ইউনূস বলছেন আমি কোনো রকম সংস্কার চাপিয়ে দেব না, আমি একটা ঐকমত্য হলেই কেবল সংস্কার করব। আমি যদি জিজ্ঞেস করি 166-র মধ্যে কতগুলোতে সংস্কার হয়েছে, আপনি তা দিয়ে ন্যূনতম নির্বাচন করতে পারবেন? বলে না তো। যদি বলতোই তাহলে এই কথাও কেন আপনার এই যে ভাইস চেয়ারম্যান ঐকমত্য কমিশন বললেন যে অনেকগুলো মৌলিক বিষয়ে আপনাদের মধ্যে পার্থক্য আছে, সেই মৌলিক বিষয় সমাধান করার জন্য কথাবার্তা বলেন। প্রথম কথা আমি বলি, আপনাকে সংস্কারের বিষয়টা বুঝতে হবে। আপনার সামনে তো পুরো পৃথিবী সংস্কার করার জন্য আছে, সারা দেশ সংস্কার করার জন্য আছে। আপনি সব তো করতে পারবেন না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি এই মুহূর্তে যা প্রয়োজন, আপনার সামনে বড় ইস্যু কি? একটা ভালো ইলেকশন করতে হবে। পরপর 3বার শেখ হাসিনার সরকার নির্বাচনের নামে নির্বাচনকে রেপ করে ফেলেছে, এটা কোনো চেহারা চিত্র নাই। তো ভালো একটা ইলেকশন যাতে করা যায় সেই জন্যে আপনি সংস্কার করবেন। কি লাগবে? একটা ভালো পুলিশ বাহিনী, তার সংস্কার করতে হবে। একটা ভালো বিচার ব্যবস্থা সংস্কার করবেন, একটা প্রশাসন সংস্কার করবেন, একটা ভালো নির্বাচন কমিশন। এটা করতে কতদিন লাগবে? যতদিন লাগে বলেন আপনি। সরকার বলুক আমার এতদিন সময় লাগবে, তারপরে আমি নির্বাচন দেব। বিএনপি যখন বলে যে আমাদেরকে নির্বাচনের ডেডলাইন কি বলে, রোড ম্যাপ দেন, আমি তো খুব অন্যায় মনে করি না। ওরা যদি কালকেই চায় সেটা আমি বলবো না, ওরকম চাইবে কেন? তারা যদি বলে এই মাসের মধ্যে দেন, আমি বলি ভাই এই মাসের মধ্যে না দিতে পারলে 1 মাস পরে ভোট হোক, আমার আপত্তি নেই, 1 মাসে কি আসে যায়। কিন্তু তারা যেটা চাইছে সেই চাওয়ার মধ্যে তো কোনো দোষ নেই। আপনি তো রোড ম্যাপ দেবেন, আমি দেখে তো বুঝবো যে এরপরে এই নির্বাচন হতে হবে। তাহলে আমি প্রস্তুতি নেবো না, আবার পার্টিতে কাকে কাকে নমিনেশন দেবো, আমি কি জোট করব নাকি, আমার জোটের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আমি যে ইলেকশন করব তার লজিস্টিক্স কীভাবে প্রিপেয়ার করব, টাকা পয়সা পাবো কই, কত বেশি কাজ। আমরা তো গভর্নমেন্টে নেই, তা আমাদের এতগুলো কাজ করবার জন্য আমাদের রোড ম্যাপ বেশি লাগবে। গভর্নমেন্ট তো একটা এসআরও দিয়েই ইলেকশন করবার কথা বলে দিতে পারবে, আমি তো তা করতে পারবো না। গভর্নমেন্ট সেইটা কবে দিতে পারবে? কোনো কথাই বলে না। এটা কোন ধরনের জিনিস আমি বুঝতে পারি না। হয় আমি জুড়ে করব, হয় ডিসেম্বরে করব, না হলে জুড়ে যাবে, জুন জুলাই কিংবা ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন হবে। এরকম করে কেন বলতে হবে? গভর্নমেন্ট বলতে পারে না যে এই টাইমে আমি ইলেকশন করব, হতে পারে 2-4 দিন এদিক ওদিক হবে, বলছে না। ফলে বিষয়টা হচ্ছে এই নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভোট কষাকষি শুরু হয়েছে। সব সংস্কার সম্পূর্ণ করে তারপরে নির্বাচন, তার আগে হবে না। আমি বলছি বলে কি,
সম্পূর্ণ কিভাবে হয় সংস্কার। আমার তার সাথে কোনো শত্রুতা নাই, আমি তাকে দেখতে পারিনি এরকম নয়, কিন্তু আমার মনে হচ্ছে উনি ভুল করছেন। সংস্কার কমপ্লিট করে নির্বাচন, এটা কোনো কথা হতে পারে না। সংস্কার নির্বাচনের জন্যে কোনো প্রতিবন্ধকতা নয়, কখনো ছিল না। কত দেশ সংস্কার করছে না, তারা ভোট করছে না, তাদের দেশ এরকম করে আছেই। তো এরকম করে দুটা তিনটা বলতে পারে যে সংস্কার বহির্ভূত প্রশ্ন সামনে রেখে দলগুলো একটা একটা করে ভাগ হয়ে যাচ্ছে। যে প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছিলেন, এখন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে দল কয়েকটা নেমে গেছে, কয়েকটা দল নামছে না, কয়েকটা দল ভিন্ন মত পোষণ করছে এবং তাতেও ডিফারেন্স হচ্ছে। এবং ওইখানেও কিন্তু কথা বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইটা না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। তার মানে কি গভর্নমেন্ট এটা কয়দিনে করবে? এটা গভর্নমেন্টের একটা অর্ডারের ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট করছে না। গভর্নমেন্ট যদি 6 মাস ধরে না করে আমি তো সংশয় প্রকাশ করতে পারি, তার মানে হচ্ছে নির্বাচন করবার চিন্তা নেই। আপনি বলছেন না কেন? হ্যাঁ ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল বলেছেন। আচ্ছা অ্যাটর্নি জেনারেল বলবেন কেন? এটা ল মিনিস্টার বলতে পারতেন, কনসার্ন কী বলে আপনার উপদেষ্টা বলতে পারেন, বা আজ হোক কাল হোক 2 দিন পরে হোক আমাদের প্রধান উপদেষ্টা বলতে পারেন আমি এই জিনিসটা করতে যাচ্ছি। কিছু বলেন নাই, এইরকম চলছে। ফলে এমনিতেই তো দেশে কোনো বিনিয়োগ নাই। আমরা সব অর্থনীতির গল্প করছি, অন্য গল্প করছি, কিন্তু গল্প করলে কি মিনিমাম কোনো বিনিয়োগ দেশে হচ্ছে না। সবাই বলছে যে দেশেই কোনো স্ট্যাবিলিটি নেই, সমস্যা হচ্ছে। ধন্যবাদ। জি জনাব কমরেড রহিদ হোসেন প্রিন্স, আপনি যদি একটু ছোট্ট করে বলেন যে আসলে সংস্কারের নামে সময় ক্ষেপণ আপনি দেখেন কিনা, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যে ফাটল হওয়ার কোনো না। প্রথম হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্য ছিল, মানে যদি বলেন আমরা তো সুনির্দিষ্ট করে ওইটা করিনি, কিন্তু যদি আমরা মেজর ঐক্যটা দেখি তাহলে এই ঐক্যটা আমি কোনো ফাটলের দেখছি না। এই কারণে যে এই ঐক্যটা তো আছে যে গত শেষ 3 বারের যে নির্বাচন, এইটা তো পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। আমাদের একটা নির্বাচন দরকার, তাহলে নির্বাচন হুট করে নির্বাচন চাই না, তার জন্যে যা যা সংস্কার করা দরকার, মানে যা যা সংস্কার করা দরকার সেটা করে একটা নির্বাচনে যাই। এই পয়েন্টে তো অন্তত পক্ষে আমি যদি বুঝে থাকি তাহলে তো অনৈক্য নাই, হয়তো নানা শেডের ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স কি, যেটা আমার নামে অনেকগুলো পয়েন্ট বললেন, কেউ যদি মনে করে ওইটা না করলে হবে না, তা সেটা তো আমার সংস্কারের পার্ট না। সুতরাং এই ঐক্যের দেখার দায়িত্বটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি দেখে, তাহলে আমি তো দেখি ঐক্য আছে। বরঞ্চ সেইটা তারা না দেখে তারা এমন এমন কাজ করছে, যেটা আপনি এইবারও প্রথমে যেটা বললেন, সংস্কারের নামে কালক্ষেপণ করছে কিনা। হ্যাঁ আমি সুস্পষ্ট করে বলি, সংস্কারের নামেই তারা কালক্ষেপণ করছে। কারণ এই যে 9টা মাস হয়ে গেল, 9 মাস তো গেল, আপনি বান্ধবী কথাটা বলছেন যে সংস্কারের কি করছে, আমিও তো কোনোটা দেখি না। আমাদের প্রধান উপদেষ্টা বলেন ছোট সংস্কার চাইলে এত, বড় সংস্কার হলে এইটা। আমরা তো জানুয়ারি থেকে এটা বলে আসছি যে আপনি সংস্কারের নামে কি কি করতে চান সুনির্দিষ্ট করে আমাদেরকে বলেন। যে ছোট মানে আমি এইটুক করতে চাই, তাহলে আমি ভালো ইলেকশন করতে পারবো, আর বড় মানে এইটুক করলে আমি দেশের জন্য এই ভালো করতে পারবো, তাহলে তো আমরা বুঝতে পারতাম। সেটা তো ওনারা করেন নাই। এবং এইটা কিন্তু আমরা আশা করেছিলাম যে উনি যে টিমকে দায়িত্ব দিয়েছেন তারা সিদ্ধান্ত দেওয়ার পরে, তারা দেওয়ার সময় কিন্তু আরো কাজ করতে পারতো। কারণ তখন তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু মতামত তারা নিয়েছে, তারা কিন্তু অঙ্ক করে বলে দিতে পারতো যে আমরা এত প্রস্তাব করেছি, তার মধ্যে কথার কথাই 10টা প্রস্তাবে 100% দল একমত, 20টা প্রশ্নে এত % দল একমত, এইগুলো বলে দিলেই তা প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা পরিষদ যদি এটা দেখে মনে করতো যে তাদের ভাষায় আমি যাই, ছোট সংস্কার এবং বড় সংস্কার কোনটা কি করা, ওনারাই তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা উচিত ছিল। যদি ওনাদের এই নিয়তটা পরিষ্কার থাকতো যে আমি যথাসময়ে নির্বাচন দিয়ে আমাদের কাজে ফিরে যাব। আমাদের কাজে ফিরে যাব কথাটা বলছি কারণ আমাদের প্রধান উপদেষ্টা প্রথম দিনই এসে বলেছিলেন এগুলো আমাদের কাজ না, আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করে চলে যাব। আরেকটা কথা বলছিলেন, অনেক উপদেষ্টা নাকি এই সরকারি চাকরি করতে এসে যা বেতন পাচ্ছেন তাতে তাদের সংসার চলা কঠিন হচ্ছে এবং তারা অন্য কাজে বেশি বেতন পেতেন, তারা চলে যাবেন দ্রুত, এটা বলেছিলেন। কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি না যে কেন দেরি করছেন, তাহলে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা। এবং আসলেই একথা পরিষ্কার করে একাধিকবার বলেছে, আজকেও এখানে বলি, সংস্কারের নামে প্রকৃত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করছে না বলেই আমাদের কাছে মনে হচ্ছে যে আসলেই তারা কালক্ষেপণ করছে। এবং এইটা যে পদ্ধতি তারা বেছে নিয়েছে সেটা সুযোগ থাকলে পরে বলবো, এটা কালক্ষেপণের আরো বড় বড় মানে কি বলবো পদক্ষেপ হয়তোবা আগামীতে আমরা দেখব, কিন্তু এটা মোটেই আমরা গ্রহণ করব না। অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনা ফিরবো আবারও একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন।
সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। আসলে ভারত পাকিস্তান যে লড়াই, এই যাত্রা আসলে শেষ কোথায়? বাংলাদেশের করণীয় কি? উপমহাদেশের প্রভাব কেমন পড়তে পারে একটু যদি বলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা শেষে তুলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি জানেন? মানে আমাদের থেকে অনেক দূরে একটা যুদ্ধ শুরু হয়েছে। একসময় আমরা পাকিস্তানের সাথে ছিলাম, তো একসময় আমরা তো ভারতবর্ষেও ছিলাম, ওগুলো কোনো কথা নয়। তারা যে যুদ্ধটা শুরু করলো কেন, কি বিষয়তে, আমি এখনো ভালো করে বুঝি না। মানে ওই পেহেলগামে আক্রমণ হওয়ার সময় এটা কার দোষ ছিল? সেই সুনির্দিষ্ট তো ওই যে সন্ত্রাসীদের উপর আক্রমণ পাকিস্তান কি নিজেই করেছে, নাকি আসলে এটার মধ্যে কোনো বানানোর বিষয় আছে? আন্তর্জাতিক একটা তদন্তের কথা কেউ কেউ বলেছিলেন, সেই তদন্ত হয়নি। তদন্তের যেটা একটা বলা ছিল, তার আগে আক্রমণটা শুরু হয়েছে। এখন এই আক্রমণ অনেকের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে। কেন? আমাদের ধরেন সরাসরি ইমপ্লিকেশন নাই, কিন্তু আমাদের অর্থনীতির উপরে চাপ পড়বে অনেকভাবে। এই জন্য আমরা এরকম যুদ্ধ না হোক তাই চাই। আবার এই পর্যন্ত আজকে রাতের কথা তো আর জানি না, যুদ্ধটা ধীরে ধীরে গভীরতা বা তীব্রতা বাড়ছে। আর বিষয়টা এমন, যেমন পাকিস্তানের জন্যে এটা অস্তিত্বের ব্যাপার। ওরা যেরকম করে কথা বলেছে, 5 দিন আমাদের সামনে টিকতে পারবে না। ওই রকম আক্রমণ যদি তারা করে ভারত, তাহলে পাকিস্তানে যে বলেছে না আমাদের কাছে কোনো উপায় নেই, আমরা অ্যাটম বম মারবো, এই কীরকম কথা, কত বড় কথা। বিশ্বব্যাপী মানে দুটো আরবি শক্তিধর দেশ তাদের এই যুদ্ধে ভয় পাচ্ছে। আমাদেরও ভয় পাওয়ার কথা, কিন্তু আমাদের কি করা উচিত? আমি মনে করি আসলে আমাদের জানি খুব বেশি ভূমিকা নাই। আবার প্রফেসর ইউনিসের কথা আসছে, উনি এই দুই দেশের যুদ্ধের কথা বলেছেন যে আমরা চাই বা না চাই যুদ্ধ তো হচ্ছে, আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না, এবং এই যুদ্ধ প্রস্তুতি আমাদেরও থাকা দরকার। কি মানে যুদ্ধ প্রস্তুতি মানে কি? এই যুদ্ধ কি আমাদের কাছে আসতে পারে? এখন জানেন এরকম অনেকে মনে করছে রাজনাথ সিং কেন পশ্চিমবাংলাকে ইন্ডিকেট করলেন, তার মানে বিজেপি কি ওই জায়গা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে একটু বিপদগ্রস্ত করবার জন্যে কোনো একটা ইমপ্লিকেশন এখানে আনবে, যার প্রভাব আমাদের উপরে পড়বে? অতএব আমাদের নিশ্চয়ই সতর্ক থাকা দরকার। প্রথম জিনিস আমি মনে করি, বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো দিকে কোনো উচ্ছ্বাস, আবেগ, সমর্থন ইত্যাদি প্রকাশ করবার দরকার নেই। যদিও আমি জানি মানে ক্রিকেট খেলা যদি হয়, ইভেন পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশের লোক তো সব পাকিস্তানের সাপোর্টার থাকে। এখনও কিন্তু এইবার মানুষ মনে করছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না। 5 গুণ বড় দেশ, 5 গুণ শক্তি বেশি। একমাত্র অ্যাটমিক পাওয়ারে আর মিসাইল পাওয়ারে দুটো দেশ হয়তো ইকুয়াল হবে বা কম বেশি হবে। বাকি কনভেনশনাল ওয়ারের কথা যদি বলেন, তাহলে তো পাকিস্তান ভারতের কাছে কিছুই না। তারপরে অনেকে এরকম মনে করছে, এটা মনে করে আমাদের ফেসবুক একদম হুলুস্থুল প্রচার হতে চলছে। আমাদের উদ্বিগ্ন হবার কারণ কি? মানে এতদিন পর্যন্ত আমেরিকা ছিল বিশ্ব বড়, আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নাকি পররাষ্ট্রমন্ত্রী ভার্স, উনি বলেছেন ওই ভারত পাকিস্তানের যুদ্ধে আমাদের করার কিছু নেই। আগে আমেরিকা, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট হতে পারে, উনি বলেছেন করার কিছু নেই। আমি মানে পড়ে তো স্তম্ভিত হয়ে গেলাম, তাদের করার কিছু থাকবে না কেন? তারা বলছে আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি না। তাহলে এটাকে এসক্যালেট করবে। সমর্থন দুটো দেশ দিয়েছে, দুটোই বড়। বাকি যে আশেপাশে বড় দেশ আছে, চায়নার কথা যদি বলি, রাশিয়ার কথা বলি, তারা কোন জায়গায় আছে তা জানি না। এটা যদি বাড়ে তাহলে এটা ভয়াবহ হতে পারে। এবং এই জন্যে আমি মনে করি যে বাংলাদেশ সহ যারা আছে তারা সবাই নীরব থাকা উচিত, জাতিসংঘ ভূমিকা পালন করা উচিত, যুদ্ধটা যাতে থেমে যায় এবং এটার মধ্যে দিয়ে আমাদের একটা টেস্ট হয়ে যায়।
অসংখ্য ধন্যবাদ জি। কমরেড রহিন হোসেন প্লিজ আপনাকে দিয়ে শেষ করে একদম 1.5 মিনিটে যদি শেষ করেন আমার হাতে সময় খুব কম। ভারত পাকিস্তান এই বিষয়ে আমি ছোট করেই বলি, 1.5 মিনিটও লাগবে না, আরো ছোটই বলতে পারি। প্রথম কথা, এটা তো খুবই উদ্বেগজনক এবং আমাদের দেশে এইটা যদি কন্টিনিউ করে তার অবশ্যই প্রভাব পড়বে অর্থনীতি সহ অন্য জায়গায়, এবং কতগুলো রাজনৈতিক কর্মকাণ্ড কি হবে খুব গভীর পর্যবেক্ষণ। মান্না ভাই অন্য সাইড বলেছেন, ওইদিকে আমি আর যাচ্ছি না। বিশেষভাবে এটা লক্ষ্য করবেন যে কিছু জায়গা থেকে কিন্তু আমাদের এখানে পুশব্যাক ইন্ডিয়া থেকে এই জায়গাগুলো আসছে। তাদেরও রাজনৈতিক কারণে নানাভাবে এই অস্থিতিশীলতা আমাদের সীমান্তের জায়গাগুলো হতে পারে। তা সেই জায়গায় আমাদের নজরদারি কঠোর করতে হবে, কিন্তু এটা খুবই কারেক্টলি মান্না ভাই বলছেন যে আমাদের উচিত হবে যে যুদ্ধ যাতে না হয় সেই পজিশনগুলো আমরাও আমাদের কথা বলবো এবং জাতিসংঘের মাধ্যমে সেইটাকে কণ্ঠসোচ্চার করা। আমাদের এখানে বাড়তি কোনো কিছু করে যুদ্ধ প্রস্তুতি অন্য জায়গাগুলো এটা যাওয়ার কোনো কারণ নাই, তো এটা মনে রাখতে হবে। আর এই ধরনের ঘটনায় যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে, এটা তো কাছেই, দূরের সংকটই তো আমরা দেখতেছি ইকোনমিক সংকটে পড়ে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। এটা সব দেশেরই, এই 3 দেশের যদি বলেন তাই। যেমন আমরা আমাদের রাজনৈতিকগতভাবে ওই অঞ্চলেও কমিউনিস্ট পার্টিগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলছি যাতে করে আমাদের ওই দেশের জনগণ যার যার জায়গা থেকেই অন্ততপক্ষে যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠসোচ্চার করা যায়। বরঞ্চ সরকারের সুযোগ থাকলে সেইভাবে এই দেশগুলোর সাথে যাতে যুদ্ধ কন্টিনিউ না করে তার একটা কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে মীমাংসার জায়গায় যায়, সেই কথাটাই করা উচিত বলেই আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ জানান কমরেড রহিন হোসেন প্রিন্স এবং মাহমুদুর রহমান মান্না, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।